where the mind is without fear and the head is held high, where knowledge is free. ইলেভেন ফিজিক্সে আমাদের ইউনিট 7-এর অন্তর্গত ইলাস্টিসিটি থেকে আমি শুরু করছি। ইলাস্টিসিটি মানে হলো স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা জিনিসটা কি? এটা আমাদের বাস্তব জীবনে আমরা দেখি যে একটা রবারকে যদি আমরা টানি তাহলে দেখা যাবে যে সেটা দৈর্ঘ্যের দিকে বাড়ছে। আবার সেটাকে যদি আমরা ছেড়ে দিই, অর্থাৎ যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করেছি সেটাকে যদি উইথড্র করে নিই তাহলে দেখা যায় যে সে আবার তার পূর্বের অবস্থাতে ফিরে আসছে। এখন কেন সেটা তার পূর্বের অবস্থায় ফিরে আসছে? এই যে বিশেষ ধর্ম পদার্থটার, এই বিশেষ ধর্মটাকেই বলা হচ্ছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। প্রকৃতপক্ষে কি ঘটে ব্যাপারটা? ধরে নাও যে এটা হলো আমাদের একটা পদার্থ, এর দুই দিকে আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম, যেটা আমি বললাম যে রাবারটাকে আমি দুই দিকে টানছি, তাহলে এইদিকে হলো প্রযুক্ত বল। প্রযুক্ত বল মনে করলাম এইখানে একটা কণা আছে এ, এটা হলো বি। এই বলটা অ্যাপ্লাই করার ফলে তাদের যে পজিশন, সেটার মধ্যে যে সেপারেশন ছিল সেটা কিন্তু বেড়ে গেল, অর্থাৎ একটা আপেক্ষিক সরণ ঘটল ডিউ টু দিস অ্যাপ্লাইড ফোর্স। এখন এই ফোর্সটাকে যখন আমরা উইথড্র করে নেব তখন এই বস্তুটা বা রাবারটা আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসছে। কেন ফিরে আসছে তাহলে নিশ্চয়ই আমরা যখন এর দুই দিকে বল অ্যাপ্লাই করেছি তখন তার বিপরীত দিকে একটা ফোর্স প্রডিউসড হচ্ছে, উৎপন্ন হচ্ছে। এটাই হচ্ছে তার বস্তুটার একটা প্রপার্টি, যে বাহ্যিক বল যখন আমরা অ্যাপ্লাই করব, বাহ্যিক বল অ্যাপ্লাই করে তার দৈর্ঘ্যটার পরিবর্তন করা হচ্ছে। পরিবর্তন করলে পরে আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি সেই অ্যাপ্লাইড ফোর্সের সমান এবং বিপরীতমুখী একটা ফোর্স এতে প্রডিউসড হচ্ছে তার বিশেষ ধর্মের জন্য। সেই জন্যই এই অ্যাপ্লাইড ফোর্সটা যখন আমরা সরিয়ে দেব বা উইথড্র করে নেব, অপসারিত করব, তখন সেই প্রডিউসড রিয়াকশনটার জন্যই বস্তুটা তার পূর্বের আকারে বা পূর্বের দৈর্ঘ্যে ফিরে আসবে। এই যে প্রপার্টিটা, এই যে ধর্মটা, এই ধর্মটাকেই বলছি আমরা এর স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। সব বস্তুর মধ্যেই এই ধর্মটা দেখা যায়, কঠিন হোক, তরল হোক, গ্যাসীয় হোক, সব বস্তুই এই ধর্ম শো করে, অর্থাৎ স্থিতিস্থাপকতা আছে। তাহলে আমরা স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটিকে কিভাবে ডিফাইন করব, এর সংজ্ঞাটা কিভাবে দেব? বাহ্যিক বল প্রয়োগ করার ফলে যদি কোনো বস্তুর দৈর্ঘ্য বা আকৃতি বা আয়তনের পরিবর্তন করার চেষ্টা করা হয়, তখন বস্তুটার যে ধর্মের জন্য ওই বাহ্যিক বল অপসারিত করলে বস্তুটা তার পূর্বের আকার, পূর্বের আকৃতি, পূর্বের দৈর্ঘ্য, পূর্বের আয়তন ফিরে পায়, সেই ধর্মটাকেই বলবো তার স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি।
এই ইলাস্টিসিটি ধর্মটা আবার কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন বস্তুটাতে যদি আমরা কোনো ইমপিউরিটিস মিশিয়ে দিই, অপদ্রব্য মিশানো যায়, তাহলে স্থিতিস্থাপকতা চেঞ্জ হবে। বস্তুটার যদি উষ্ণতা বাড়িয়ে দেওয়া যায় তাহলে স্থিতিস্থাপকতা কমে যাবে, উষ্ণতা যদি কমে তাহলে স্থিতিস্থাপকতা বেড়ে যাবে। এখানে ছোট ছোট কয়েকটা জিনিস, কয়েকটা ডেফিনেশন বা কিছু বিষয় আমাদের জানতে হবে, যাতে এই চ্যাপ্টারটা বা ইলাস্টিসিটি সম্পর্কে আমাদের সঠিক ধারণা পাওয়া যাবে। যেমন কিছু বস্তু আছে তারা হচ্ছে পারফেক্টলি রিজিড, পারফেক্টলি রিজিড বডি। পারফেক্টলি রিজিড কোনটাকে বলবো? বাহ্যিক বল আমরা অ্যাপ্লাই করলাম, তা সত্ত্বেও বস্তুটার কোনো রকম পরিবর্তন ঘটল না। তার আকারগত, দৈর্ঘ্যের দিকে, আয়তনের দিকে কোনো রকম পরিবর্তন যদি না হয় তাহলে তাকে পারফেক্টলি রিজিড বস্তু বলা হয়। খুব বেশি বস্তু এই মধ্যে পড়ে না, যেমন হীরা, কাঁচ, এগুলোকে মোটামুটি আমরা পারফেক্টলি রিজিড বডি হিসাবে ধরে নিতে পারি। পারফেক্টলি রিজিড মানেই হলো পূর্ণ দৃঢ় বস্তু। এর বাংলাটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু, পূর্ণ দৃঢ় বস্তু। কিছু কিছু বস্তু আছে যাদেরকে বলবো আমরা পারফেক্টলি ইলাস্টিক বডি, পারফেক্টলি ইলাস্টিক। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, অর্থাৎ এই বস্তুগুলোর উপর যদি আমরা বাহ্যিক বল প্রয়োগ করি তাহলে তার আকৃতিগত, আয়তনগত যে পরিবর্তন হবে, সেই বাহ্যিক বলকে যদি কমপ্লিটলি আমরা উইথড্র করে নিই তাহলে যদি বস্তুটা হুবহু তার পূর্বের আকারে বা পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে তাহলে তাকে আমরা বলবো পারফেক্টলি ইলাস্টিক বডি। এরকমও কোনো বডি বা বস্তু আমাদের নেই, পারফেক্টলি ইলাস্টিক বডি কেউ নেই। এর ঠিক উল্টাটা পারফেক্টলি ইলাস্টিক, তার উল্টা সেটা হলো পারফেক্টলি ইনইলাস্টিক। অর্থাৎ এই বস্তুর উপর যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ করি, বাহ্যিক বল প্রয়োগ করা হয়, তার ফলে বস্তুটার যে বিকৃতি ঘটল, বাহ্যিক বলকে কমপ্লিটলি উইথড্র করে নেওয়ার পরে যদি বস্তুটা তার পূর্বের অবস্থায় আর ফিরে না আসে তাকেই আমরা বলবো পারফেক্টলি ইনইলাস্টিক বডি বা প্লাস্টিক বডি। এই ধরনের বস্তু প্রকৃতিতে পাওয়া যায় না। আর এক ধরনের বস্তু আছে যেটা সচরাচর পাওয়া যায়, মানে অধিকাংশ বস্তুই যেটার আন্ডারে পড়ছে, সেটাকে বলবো আমরা আংশিক স্থিতিস্থাপক বস্তু। অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ করলাম, তার বিকৃতির সৃষ্টি হলো, বাহ্যিক বলকে যখন উইথড্র করে নিলাম তখন বস্তুটা তার হুবহু আগের অবস্থায় না ফিরে আসলেও আংশিকভাবে ফিরে আসে যদি, তাকে বলবো আমরা আংশিক স্থিতিস্থাপক বস্তু। এবং প্রকৃতির সব বস্তুই প্রায় আংশিক স্থিতিস্থাপক বস্তুর মধ্যে পড়ে। রবারটাকে যখন আমরা টানছিলাম, টেনে বড় করলাম, এখন প্রশ্ন হলো যে এটাকে যত খুশি যদি আমরা টানতে থাকি, অর্থাৎ বাহ্যিক বলের পরিমাণ যত খুশি যদি বাড়ানো যায়, তাহলে কি সে আর তার পূর্বের অবস্থায় ফিরে আসবে? এটার একটা কিন্তু লিমিট আছে। বাহ্যিক বল যত খুশি বাড়িয়ে দিলে বস্তুটা তার পূর্বের অবস্থায় ফিরে আসবে না। ফলে উইদিন সার্টেন লিমিট, একটা সীমার মধ্যে
বাহ্যিক বল উইথড্র করলে পরে বস্তুটা তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। এই যে রেঞ্জ বা সীমা, এটাকে বলা হচ্ছে ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমা, অর্থাৎ সবার একটা স্থিতিস্থাপক সীমা আছে। আমরা বল প্রয়োগ করার ফলে বস্তুটার মধ্যে যে আকারের দিক থেকে বা আয়তনের দিক থেকে যে পরিবর্তন ঘটছে, এই পরিবর্তনটাকে বলি আমরা বিকৃতি। বা এটাকে বলা হয় স্ট্রেইন, স্ট্রেইন বা বিকৃতি। এই বিকৃতিটা আবার 3 রকম হতে পারে। যেমন দৈর্ঘ্যগত, অর্থাৎ তার দৈর্ঘ্যের দিকে একটা পরিবর্তন হবে। আয়তনগত, আয়তনের দিক থেকে তার পরিবর্তন হবে। আর একটা হলো আকৃতিগত। দৈর্ঘ্যগত বিকৃতি, বিকৃতিটাকে আমরা পরিমাপ করব কি করে? বিকৃতিটাকে পরিমাপ করা হয় একটা অনুপাত হিসাবে। ফর এক্সাম্পল, মনে করো যে একটা তার, তাকে আমরা কোথাও থেকে ঝুলিয়ে রেখেছি। এখন তার উপরে যদি কোনো লোড দেওয়া যায়, তাহলে এর দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটবে। মনে করো যে এর দৈর্ঘ্যটা ছিল 100 সেমি, প্রাথমিক দৈর্ঘ্য ছিল 100 সেমি। যখন আমরা এর উপরে কোনো লোড দিইনি, অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ করার আগে প্রাথমিক দৈর্ঘ্য ছিল 100 সেমি। বাহ্যিক বল প্রয়োগ করার ফলে তার দৈর্ঘ্যের কিছুটা বৃদ্ধি ঘটলো, ধরলাম 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো। তাহলে সেই ক্ষেত্রে তার বিকৃতি বা স্ট্রেইনের পরিমাণটা কত হবে? সেই ক্ষেত্রে তার বিকৃতি বা স্ট্রেন হবে, যে দৈর্ঘ্যটা বাড়লো, কতটা বাড়লো? 1 বাড়লো। কততে বেড়েছে? 100তে বেড়েছে। অর্থাৎ এটাকে বলবো যে বৃদ্ধি ঘটলো যদি বলি যে স্মল এল অ্যামাউন্ট, এবং তার ইনিশিয়াল লেন্থ ছিল ক্যাপিটাল এল, তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল, এটাই হলো তার বিকৃতি। এবং এই বিকৃতিটাকে বলবো দৈর্ঘ্যগত বিকৃতি। দৈর্ঘ্যের দিকে বৃদ্ধি হয়েছে স্মল এল, তার প্রাথমিক দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, সুতরাং স্মল এল বাই ক্যাপিটাল এল, এটাই হচ্ছে এর দৈর্ঘ্যগত বিকৃতি, বা এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি বা লঙ্গিটিউডিনাল স্ট্রেইন। অনুদৈর্ঘ্য বিকৃতি বা লঙ্গিটিউডিনাল স্ট্রেইন। ঠিক সেরকম আয়তনগত বিকৃতি। আমরা মনে করলাম যে কোনো একটা বস্তু, তার ইনিশিয়াল আয়তন ছিল ভি। এখন চারদিক থেকে তার উপরে যে আমরা বল প্রয়োগ করলাম, এই বল প্রয়োগ করার ফলে তার আয়তনটা কমে গেল। কতটা কমলো? আমরা মনে করলাম কমেছে স্মল ভি। তাহলে ইনিশিয়ালি ছিল ক্যাপিটাল ভি, কমলো স্মল ভি, তাহলে আয়তনগত যে বিকৃতি ভলিউম স্ট্রেন, সেটার মান হলো স্মল ভি বাই ক্যাপিটাল ভি। এটা হলো আয়তনগত বিকৃতি। ঠিক সেরকমভাবে আকৃতিগত বিকৃতি। আকৃতিগত বিকৃতি অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ করে বস্তুটার আমরা আকৃতিরও পরিবর্তন করতে পারি। যেমন বিশেষ করে একটা দেশলাইয়ের বাক্স যদি নেওয়া যায় এবং তার নিচের এটাকে ধরে নাও যে টেবিলের সাথে আমরা ফিক্সড করে দিলাম, এইবারে তার উপরের যে সারফেসটা, সেই সারফেসে আমরা একটা ট্যানজেন্সিয়ালি একটা ফোর্স অ্যাপ্লাই করছি। এই ফোর্সটা অ্যাপ্লাই করার ফলে দেখা যাবে যে দিশলাইটার স্বাভাবিক অবস্থান ছিল এইরকম, অর্থাৎ এটা একটা সারফেস, নিচের সারফেস যেটাকে আমরা অ্যাটাচ করে রেখেছি। এইখানে আমরা যখন বল প্রয়োগ করব, তখন দেখা যাবে নতুন যে অবস্থান হবে সেটা এরকম।
অর্থাৎ নিচের সারফেসটা অ্যাটাচ আছে, পরের সারফেসটা সরে গেল, প্যারালাল দুটো সারফেস, সেই সারফেসের মধ্যে একটা আপেক্ষিক সরণ হলো, এই রকম আকৃতি সে পেতে পারে। তাহলে এই ক্ষেত্রে তার আকৃতিগত পরিবর্তন ঘটলো, ফলে এখানে যেটা পাবো আমরা সেটাকে বলা হয় কৃন্তন বিকৃতি বা শিয়ারিং স্ট্রেন। এটা আমি আবার পরে আসবো, এটা হলো শিয়ারিং স্ট্রেন। তাহলে স্ট্রেন হলো আমাদের তিন রকম, একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেন, শিয়ারিং স্ট্রেন, আর একটা হলো ভলিউম স্ট্রেন। এটার উপর নির্ভর করে কতগুলো কনস্ট্যান্ট আমরা পাবো, এই ব্যাপারে বিজ্ঞানী রবার্ট হুক তিনি 1676 সম্ভবত 1676 খ্রিস্টাব্দে রবার্ট হুক একটা সূত্র দিয়েছিলেন এবং সেই সূত্রকে কিছুটা মডিফাইড করেছিলেন বিজ্ঞানী টমাস ইয়ং এটাকে কিছুটা বিশেষ রূপ দিয়েছিলেন। এই সূত্রটাকে মেনলি হুকের সূত্রই বলা হয়। সূত্রটা কি? সূত্রটা হলো পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। অবশ্যই আমাদের ইলাস্টিক লিমিটের মধ্যে, যেটা আমি আগে বলেছি, উইদিন ইলাস্টিক লিমিট, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক হবে, এটাকেই বলা হচ্ছে হুকের সূত্র। তাহলে পীড়ন ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট, পীড়ন ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইনটু বিকৃতি। এই যে কনস্ট্যান্ট, এটা ম্যাথমেটিক্সের ভাষায় অবশ্যই একটা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট, ভেদ ধ্রুবক। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে আমাদের যেখানে যেখানে ভেদ ধ্রুবক আসবে, ভ্যারিয়েশন কনস্ট্যান্ট আসবে, সেই ভ্যারিয়েশন কনস্ট্যান্ট একটা নতুন দিকের প্রতি আলোকপাত করে। ফর এক্সাম্পল, যেমন আমরা ইলাস্টিসিটিতে দেখেছি যে ভি ভ্যারিজাস আই, ওহমের সূত্র। সুতরাং ভি ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট, ভ্যারিয়েশন কনস্ট্যান্ট ইনটু আই। ইন দিস কেস এই ভ্যারিয়েশন কনস্ট্যান্ট কেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি, অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ রেজিস্ট্যান্স। এই ভ্যারিয়েশন কনস্ট্যান্টটা আমাদের রেজিস্ট্যান্সকে বোঝায়। ঠিক সেরকম আরও অনেক সব ক্ষেত্রেই আছে, যেমন আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ, মাধ্যমিকে পেয়েছো তোমরা। সুতরাং এখানে যদি আমরা একটা কনস্ট্যান্ট আনি, ভ্যারিয়েশন কনস্ট্যান্ট, দিস ইকুয়ালস টু এল বাই এ, ইন দিস সিচুয়েশন ভ্যারিয়েশন কনস্ট্যান্ট ইজ ডিনোটেড বাই রো, অ্যান্ড রো ইজ স্পেসিফিক রেজিস্ট্যান্স। সুতরাং এই ভ্যারিয়েশন কনস্ট্যান্টটা ইন ডিফারেন্ট কেসেস, প্রত্যেক ক্ষেত্রে, ফিজিক্সের প্রত্যেক ক্ষেত্রে ওই সিচুয়েশনটার প্রতি একটা বিশেষ আলোকপাত করতে পারে। এই ক্ষেত্রে আমাদের যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট কে, এই কনস্ট্যান্ট কেটাকে আমরা কি বলবো? তাহলে পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি ইকুয়ালস টু আমাদের এই কনস্ট্যান্ট কে, ধ্রুবক। এই কনস্ট্যান্টটাকে বলা হয় মডিউলাস অফ ইলাস্টিসিটি, স্থিতিস্থাপক গুণাঙ্ক, মডিউলাস অফ ইলাস্টিসিটি। এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় আসলো, সেটা হলো পীড়ন। পীড়ন সম্পর্কে আমরা কোনো রকম আলোচনা করিনি, বিকৃতি সম্পর্কে আলোচনা করেছি। এখন পীড়ন বিষয়টা কি? এই পীড়নকে ইংরেজিতে বলা হয় স্ট্রেস, পীড়নকে বলা হয় স্ট্রেস, স্ট্রেস বা পীড়ন। পীড়ন মানেই হলো একক ক্ষেত্রফলের উপরে যে প্রতিক্রিয়া বলটা উৎপন্ন হবে, যে উদ্ভূত প্রতিক্রিয়া বলের জন্য বস্তু তার প্রাথমিক আকার
বা আয়তনে বা দৈর্ঘ্যে ফিরে আসছে, সেই যে বলটা একক ক্ষেত্রফলে উৎপন্ন হয়েছে বা হয়, সেটাকেই বলবো আমরা পীড়ন। যে বলটা উৎপন্ন হচ্ছে সেটা তো রিয়াকশন, তাহলে সেটার মান অবভিয়াসলি আমরা এক্সটার্নাল যে ফোর্স অ্যাপ্লাই করছি সেটা যদি ক্রিয়া হয় তাহলে তার ক্রিয়ার সমান হবে মানের দিক থেকে। ফলে পীড়নটাকে আমরা মাপি যে বাহ্যিক বল যেটা আমরা প্রয়োগ করছি সেটা একক ক্ষেত্রফলে কতটা হলো, সেই একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল দ্বারাই আমরা পীড়নটাকে মেজার করি। সুতরাং পীড়ন মানেই হলো প্রযুক্ত বল, পীড়ন মানেই হলো, আমি এটা পরে আসছি, পীড়ন মানেই হলো যে বলটা আমরা প্রয়োগ করেছি, প্রযুক্ত বল, প্রযুক্ত বাহ্যিক বল যেটা ডিভাইডেড বাই ক্ষেত্রফল। অর্থাৎ একক ক্ষেত্রফলে কি পরিমাণ বাহ্যিক বল অ্যাপ্লাই করেছি সেটা দ্বারাই পীড়নটা মেজার করা হয়। কিন্তু পীড়নটা হলো প্রকৃতপক্ষে বস্তুর মধ্যে বাহ্যিক বল প্রয়োগ করার ফলে বস্তুর মধ্যে উৎপন্ন যে রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, যার জন্যই বাহ্যিক বলকে অপসারিত করলে বস্তুটা তার পূর্বের অবস্থায় ফিরে আসছে। যেহেতু এর মানটা বাহ্যিক বলের সমান, ফলে আমরা একে বাহ্যিক বল দিয়েই এর মেজারমেন্টটা করব। অর্থাৎ পীড়ন ইকুয়ালস টু প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফলে যে বাহ্যিক বল প্রয়োগ করব সেটাই হলো আমাদের পীড়ন। বিকৃতি যেহেতু এখানে 3 রকমের ঘটেছে, সুতরাং পীড়নটাকেও আমরা 3টা ভাগে ভাগ করব। প্রথম ক্ষেত্রে যেটা আমরা পাবো সেটা হলো দৈর্ঘ্যের দিক থেকে যে পীড়নটা, দৈর্ঘ্যের পরিবর্তন করার জন্য যে পীড়নের সৃষ্টি হচ্ছে সেটাকে বলবো আমরা লঙ্গিটিউডিনাল স্ট্রেস বা অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে এই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটার তাহলে 3টে ভাগ চলে আসবে অবভিয়াসলি। পীড়ন 3 রকম, বিকৃতি 3 রকম, তাহলে এই কনস্ট্যান্টটা 3 রকম হবে। এই কনস্ট্যান্টগুলোকে বলা হয় ওয়াই, কাপ্পা বা কে, আর একটাকে বলা হয় ইটা। হোয়াট ইজ ওয়াই? ওয়াইটা আসছে বিজ্ঞানী টমাস ইয়ংয়ের নাম অনুসারে। সেটা কি? সেটা হলো যে বিকৃতিটা যদি অনুদৈর্ঘ্য পীড়নটা যদি অনুদৈর্ঘ্য পীড়ন হয়, অর্থাৎ বিকৃতি যদি আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করি, অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করলে অনুদৈর্ঘ্য পীড়নের সৃষ্টি হবে। তাদের যে রেশিও অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, তখন যে মডুলাস অফ ইলাস্টিসিটি যেটা আসছে সেই কনস্ট্যান্টটাকে বলা হয় ইয়ং মডুলাস। একে সাধারণত ওয়াই দিয়ে সূচিত করা হয় ইয়ংয়ের নাম অনুসারে। এটা হলো ইয়ং মডুলাস। তাহলে ইয়ং মডুলাস অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এখন অনুদৈর্ঘ্য পীড়নটা কি? এখানে যেটা আমরা আলোচনা করছিলাম পীড়ন, মুছে দিলাম আমি ওটা। পীড়ন ইকুয়ালস টু হলো প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এখন সিজিএস পদ্ধতিতে যদি যাই তাহলে প্রযুক্ত বলকে আমরা ডাইনে প্রকাশ করি, ক্ষেত্রফল হলো বর্গ সেমি, তাহলে সেন্টিমিটার স্কোয়ার। সুতরাং পীড়নের এককটা দাঁড়াচ্ছে আমাদের ডাইন পার সেমি স্কোয়ার সিজিএস পদ্ধতিতে। ইন কেস অফ এসআই এ কী হবে? এসআই এ হবে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে পীড়নের একক হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার, এসআই পদ্ধতিতে হবে নিউটন পার মিটার স্কোয়ার। এখন এসআই পদ্ধতি থেকে আমরা সিজিএস পদ্ধতিতে যেতে পারি।
যেমন 1 নিউটন পার 1 মিটার স্কোয়ার, 1 নিউটন পার 1 মিটার স্কোয়ার, এটাকে আমরা কনভার্ট করব ডাইন পার সেমি স্কোয়ারে। কীভাবে কনভার্ট করব? নিউটনটাকে তাহলে আমরা ডাইনে কনভার্ট করি। 1 নিউটন মানে হলো 10⁵ ডাইন ডিভাইডেড বাই মিটার স্কোয়ার। 1 মিটার মানে হলো 100 সেমি, তার স্কোয়ার করছি, তাহলে এত সেমি স্কোয়ার, তাহলে দাঁড়ালো আমাদের 10, তাহলে 10 ডাইন পার সেমি স্কোয়ার, অর্থাৎ 1 নিউটন পার মিটার স্কোয়ার যে পীড়ন, সেই পীড়নটা হচ্ছে আমাদের 10 ডাইন পার সেমি স্কোয়ার। এখন এই পীড়নের মাত্রাটা কি হবে? মাত্রাটাও এই ক্ষেত্রে আমরা জেনে নিই। পীড়ন মানেই হলো বল বাই ক্ষেত্রফল, তাহলে এর মাত্রা, পীড়নের মাত্রা, কার মাত্রা? পীড়নের মাত্রা। পীড়নের মাত্রা মানে তাহলে বলের মাত্রা ডিভাইডেড বাই ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা কি? মাধ্যমিকে পড়েছো তোমরা। বলের মাত্রা হচ্ছে mL T⁻² ডিভাইডেড বাই ক্ষেত্রফলের মাত্রা। ক্ষেত্রফলের মাত্রা হলো L²। তাহলে মাত্রাটা আমাদের দাঁড়ালো mL-1 T-2। এটা হচ্ছে আমাদের পীড়নের মাত্রা। পীড়নের মাত্রাটা দেখো, খুব ভালো করে খেয়াল করে দেখো যে পীড়নটা প্রকৃতপক্ষে চাপের মাত্রা যা, চাপের একক যা, চাপের মাত্রা যা, পীড়নের মাত্রা এবং একক তাই হবে। খেয়াল করে দেখো। আচ্ছা, যে জায়গাটায় আমরা ছিলাম সেটা হলো এই পীড়নটাকে যখন আমরা অনুদৈর্ঘ্য পীড়ন বললাম, এবং কনসার্নিং বিকৃতি যেটা, সেটা যখন অনুদৈর্ঘ্য বিকৃতি হলো, তখন অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, এটার যে অনুপাতটা, সেই অনুপাতটাকে বলা হচ্ছে ইয়ং মডুলাস, বা ওয়াই দিয়ে একে ডিনোট করা হয়। এই ওয়াই এর একটা এক্সপ্রেশন, আমরা সুন্দর একটা এক্সপ্রেশন পেতে পারি অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি। যেমন ধরলাম যে আমাদের একটা তার আছে, যে তারটার প্রাথমিক দৈর্ঘ্য হলো ক্যাপিটাল এল। এখন এই তারটাতেই আমরা একটা ওজন ঝুলিয়ে দিয়েছি। এই বস্তুটার ভর হলো এম, তাহলে বস্তুটার ওজন হলো এমজি। এই এমজি পরিমাণ ফোর্স এই তারটাতে তাহলে অ্যাপ্লাই করা হলো। এটাই হলো আমাদের বাহ্যিক বল। ওয়েট ইজ নাথিং বাট এ ফোর্স। এই যে ওজনটা, এটাই হলো বাহ্যিক বল। এই বাহ্যিক বলের জন্য যে তারটার দৈর্ঘ্য ক্যাপিটাল এল ছিল, সেই তারটার দৈর্ঘ্যের দিক থেকে কিছুটা পরিবর্তন ঘটলো, অর্থাৎ দৈর্ঘ্যের দিক থেকে একটা বৃদ্ধি ঘটলো। সেই বৃদ্ধিটার মান, এই বৃদ্ধিটাকে আমরা বলছি স্মল এল। তাহলে যে তারটার দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, এমজি পরিমাণ ওয়েট দেওয়ার ফলে, অর্থাৎ এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার ফলে বা অনুদৈর্ঘ্য পীড়নের ফলে তার যে বিকৃতি ঘটলো, সে বিকৃতিটার মান হলো স্মল এল। এবং আরও ধরলাম যে তারটার ডাইমেনশন বা রেডিয়াস, তারটা প্রকৃতপক্ষে কীরকম? তারটা আমরা দেখতে এরকম মনে হচ্ছে, কিন্তু তারটার আকৃতি হলো প্রকৃতপক্ষে সিলিন্ড্রিক্যাল শেপ, চোঙাকৃতি। ক্লাস 10-এ তোমরা পড়েছো। যে কোনো একটা তার, সেটা যতই সরু মনে হোক না কেন, তাকে যদি সুন্দর করে কেটে তার একটা ছাপ আমরা ফেলি, তাহলে সেই ছাপটা হবে
একটা সার্কেল, তারটা যতই সরু হোক তার ছাপটা হবে একটা সার্কেলের মতো। এই সার্কেলটার একটা রেডিয়াস আছে, রেডিয়াসটা ধরলাম আমরা আর, অর্থাৎ ওর ব্যাসার্ধ হলো আর। তাহলে এর ক্ষেত্রফল কত হলো? এর ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ারটাকে বলবো এই তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। পুরো কথাটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ফিজিক্সে এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কখনো কখনো সংক্ষেপে ক্ষেত্রফল বলে, কিন্তু এর ইংরেজিটা হলো ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া, এই টার্মটা কিন্তু বারবার ফিজিক্সের ক্ষেত্রে আসবে, ফলে এই সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করা দরকার। তারটা দেখতে যতই সরু হোক তার একটা ব্যাসার্ধ থাকবে, ফলে তার যে ক্ষেত্রফল ক্রস সেকশনাল এরিয়া, একে যদি আমরা এ দিয়ে সূচিত করি তাহলে ক্রস সেকশনাল এরিয়া এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। সাধারণত তারটা সরু হলে সেটাকে আমরা স্ক্রু গেজ দিয়ে তার যে জিনিসটা মাপি সেটা হলো তার ডায়ামিটারটা মাপি, অর্থাৎ ব্যাসটা মাপি। তাহলে ব্যাসটা মাপলে এর মান কত হবে? এ ইকুয়ালস টু হলো পাই, আর মানে হলো ব্যাসটা ধরলাম যে আমরা পেলাম স্মল ডি, আর এর মান হলো ডি বাই টু। ডি হলো যেখানে ব্যাস বা ডায়ামিটার, যেটা আমরা ডাইরেক্ট স্ক্রু গেজ থেকে মাপতে পারছি। তাহলে পাই ডি বাই টু তার স্কোয়ার, তাহলে এর মানটা দাঁড়ালো আমাদের পাই ডি স্কোয়ার বাই 4। পাই ডি স্কোয়ার বাই 4, এটাই হলো আমাদের ক্রস সেকশনাল এরিয়া। এটাই হচ্ছে তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশনাল এরিয়া এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। যদি আর দেওয়া থাকে তাহলে পাই আর স্কোয়ার, আর যদি স্ক্রু গেজের সাহায্যে মেপে ডি দেওয়া থাকে তাহলে আরকে আমরা ডি বাই 2 দিয়ে রিপ্লেস করলাম, তাহলে ক্রস সেকশনাল এরিয়া দাঁড়ালো পাই ডি স্কোয়ার বাই 4। অনুদৈর্ঘ্য পীড়ন, এখন অনুদৈর্ঘ্য পীড়নের মান এখানে কত? অ্যাপ্লাইড ফোর্স যেটা, সেই অ্যাপ্লাইড ফোর্স বা বাহ্যিক বলের মান যত, উদ্ভূত পীড়ন ততটাই হবে, অর্থাৎ রিয়াকশনটা, প্রতিক্রিয়া বলটার মান mg হবে। এবং পীড়নকে আমরা প্রযুক্ত বল দিয়েই মেপেছি, তাহলে সেই ক্ষেত্রে পীড়নের মানটা কত হচ্ছে? প্রযুক্ত বল হলো আমাদের mg, একক ক্ষেত্রফলে বাই এ, তাহলে এটা হলো অনুদৈর্ঘ্য পীড়ন, ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি আমি প্রথম দিকেই বলেছিলাম যে দৈর্ঘ্য বৃদ্ধি হলো স্মল এল আর প্রাথমিক দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল। তাহলে অনুদৈর্ঘ্য বৃদ্ধি, অনুদৈর্ঘ্য বিকৃতি বা লঙ্গিটিউডিনাল স্ট্রেন, সেই লঙ্গিটিউডিনাল স্ট্রেনের মান হলো স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে পাবো mg বাই এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা হলো y এর মান। এটাকে এখন আমরা ডিফারেন্ট শেপ দিতে পারি, যেরকম ডাটাগুলো আমাদের দেওয়া থাকবে তার উপর নির্ভর করে। যেমন এটাকে আমরা বলতে পারি mgl বাই পাই আর স্কোয়ার এল। যদি এল দেওয়া আর দেওয়া থাকে তাহলে ইকুয়েশনটা y ইজ দিস। ক্যাপিটাল এল জানা আছে, স্মল এল এর মান আমরা মাপতে পারি বিশেষ ব্যবস্থার সাহায্যে, কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হলো, প্রাথমিক দৈর্ঘ্য কতটা ছিল। আর এর মান যদি প্রোভাইড করা থাকে, দেওয়া থাকে, তাহলে আর এর মান বসালাম। কি পরিমাণ ভর আমরা ঝুলিয়েছি সেটা আমাদের জানা আছে, তাহলে এম হলো জানা কোয়ান্টিটি, জি হলো এখানে
অভিকর্ষজ ত্বরণ যার মান সিজিএসে 980 বা 81 ধরা হয়। ফলে এই ডাটাগুলো আমাদের জানা আছে। যদি এই ডাটাগুলো জানা থাকে তাহলে ওয়াই অর্থাৎ যে তারটা আছে এর যে উপাদান, সেই উপাদানটার ইয়ং গুণাঙ্ক কত হবে সেটা কিন্তু আমরা এখান থেকে মেজার করতে পারবো। কিন্তু যদি আমরা স্ক্রু গেজের সাহায্যে ডিটা মাপি তাহলে সেই ক্ষেত্রে এর চেহারাটা একটু অন্যরকম হয়ে যাবে। সেখানে 8টাকে আমরা D/2 বলবো। D/2 বললে 4টা উপরে চলে আসবে। তাহলে 4 × m × g × L ডিভাইডেড বাই পাই d² × L, যেখানে ডিটা হলো ওর ডায়ামিটার বা ব্যাস। তাহলে এটা হলো কমপ্লিট ইকুয়েশন যেখানে আমরা ইয়ং গুণাঙ্কের মান বের করতে পারি। ইস্পাতের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে এর রেঞ্জটা প্রায় দাঁড়ায় 2 × 10⁻12 এই রেঞ্জে এত, এবং এর মানটা কত হবে 9/সেমি² অবভিয়াসলি। কারণ অনুদৈর্ঘ্য বিকৃতি l/L এটা সেমি কেটে গেল, মিটার ফুট, ফলে এর কোনো ডাইমেনশন বা একক থাকছে না। ফলে ওয়াইয়ের এককটা দাঁড়ালো পীড়নের যে মাত্রা, পীড়নের যে একক, ওয়াইয়ের এককটা তাই থাকবে। তাই ওয়াইয়ের মানটা এই রেঞ্জে আসে ইস্পাতের ক্ষেত্রে 10⁻12 9/সেমি²। এর মানেটা কি দাঁড়ালো? ইস্পাতের ওয়াইয়ের মান এটা, ওয়াই মানে হলো অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এই অনুদৈর্ঘ্য বিকৃতিটাকে যদি আমরা 1 করি, 1 মেক ইট 1, অনুদৈর্ঘ্য বিকৃতিকে যদি 1 করি তাহলে ওয়াই বিকামস ইকুয়ালস টু অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে এইটাকে 1 করতে গেলে l/L কে 1 করতে হবে। অর্থাৎ 100 সেন্টিমিটার দৈর্ঘ্যর বৃদ্ধি যদি 100 সেন্টিমিটার করতে চাই তবেই সেটা হলো অনুদৈর্ঘ্য বিকৃতির মান 1। সেই ক্ষেত্রে আমাদের প্রতি একক সেন্টিমিটারে, প্রতি একক ক্ষেত্রফলে 2 × 10⁻12 ডাইন পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এটার মান কিন্তু অনেক বড় মান। এই ক্ষেত্রে আমরা একটা জিনিস কনসিডার করব, সেটা হলো যে এই ক্ষেত্রে তারটার নিজস্ব ভর কত আছে সেটা আমরা ধরিনি। কিন্তু প্র্যাকটিক্যাল সিচুয়েশনে ব্যাপারটা তো এমন হতে পারে যে আমরা একটা বড় ধরনের কোনো লোহার পাত, বেশ মোটা, বেশ ভারী, বেশ দৈর্ঘ্য আছে, এর দৈর্ঘ্য ধরে নাও L, এরকম তার ভরটা অনেক বেশি, সেই রকম কোনো বস্তুকে যদি আমরা ঝুলিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে সেই পাতটার নিজস্ব যে ওজন, সেই ওজনটার জন্যও কিন্তু এর কিছুটা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে। এর মোট ভর যদি আমরা ধরি যে m, তাহলে তার ওজন হলো mg। ফলে এর ভর কেন্দ্রটা কোথায় হবে? ঠিক এই পাতটার মাঝামাঝিতে এর ভর কেন্দ্র, যেটাকে আমরা জি বলি, এখানে থাকবে জিটা। তাহলে জিটা কত দূরে আছে? জিটা থাকবে L/2 দূরে। এই ক্ষেত্রে তাহলে আমাদের জি এর মধ্য দিয়ে কাজ করছে mgটা। তাহলে এখন দৈর্ঘ্য বৃদ্ধি কার ঘটবে? L/2 এর ঘটবে। এখন L/2 এর দৈর্ঘ্য বৃদ্ধি কতটা ঘটবে সেটাকে যদি আমরা l বলি তাহলে এই l এর মানটা কত হবে সেটা আমরা মেজার করতে পারবো। ধরলাম এর ক্রস সেকশনাল এরিয়া হলো A, তাহলে এই ক্ষেত্রে y = কত হলো? অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন এখানে কত? অনুদৈর্ঘ্য পীড়ন হলো mg পরিমাণ ফোর্স অ্যাপ্লাইড হয়েছে, ক্রস সেকশনাল এরিয়া হলো A, তাহলে এটা হলো অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি কত মনে করলাম? দৈর্ঘ্য বৃদ্ধি হলো l। প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল? প্রাথমিক দৈর্ঘ্যটাকে এখন ধরতে হবে আমাদের L/2। তাহলে দিস ডিভাইডেড বাই L/2, তাহলে কত হবে? mg
বাই এ, এলটা নিচে থেকে গেল, এই এল উপরে গেল, টুটা নিচে আসলো, এমজি ক্যাপিটাল এল বাই টুয়াইস এ এল, এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান। তাহলে স্মল এল এর মান কত হবে? স্মল এলটাকে যদি এখানে আনি তাহলে এখানে ওয়াইটা চলে আসবে। তাহলে বড় ভারী ধরনের কোনো পাত তাকে যদি আমরা স্রেফ ঝুলিয়ে দিই তাহলে তার নিজস্ব ওয়েটের জন্য তার কিছুটা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে, এবং সেই দৈর্ঘ্য বৃদ্ধিটার মান যদি স্মল এল হয় তাহলে এল এর মান উইল বি দিস। এটাকে আরও ডিফারেন্ট ফর্মে আমরা এক্সপ্রেস করতে পারি। কিভাবে সেটা দেখো, আমরা ধরলাম এ যে ধাতুটা আছে এর ডেনসিটি ধরলাম রো, তাহলে এর মাস কত হবে? মাস এম বা ভর ইকুয়ালস টু আয়তন ইন্টু ঘনত্ব। এর আয়তন কত? দৈর্ঘ্যটা হলো এল, ক্রস সেকশনাল এরিয়া হলো এ, তাহলে এল ইন্টু এ। এটা তোমাদের মাধ্যমিকের ওই এটার সাথে সামঞ্জস্য হচ্ছে কিনা দেখো। চোঙের আয়তন আমরা তোমরা যেটা জেনেছো সেটা হলো পাই আর স্কোয়ার এইচ। চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। এখানে পাই আর স্কোয়ার বলতে আমাদের এ, পাই আর স্কোয়ারের ভূমিকা এ, আর এইচের ভূমিকায় হলো আমাদের এল, এইচের ভূমিকায় এল। তাহলে এ এল এটা হলো ওর আয়তনটা। এই আয়তনকে যখন ডেনসিটি দিয়ে গুণ করব তখন আমরা মাস পেয়ে যাব। একে ডেনসিটি রো দিয়ে গুণ করলাম, তাহলে এম অ্যাকচুয়ালি এম ইকুয়ালস টু এল ইন্টু এ ইন্টু রো। যদি রোটা জানা থাকে তাহলে এমটাকে আমরা এবারে রিপ্লেস করি। এমটাকে রিপ্লেস করলাম এল এ রো দিয়ে ইন্টু জি ইন্টু ক্যাপিটাল এল এগেইন। তাহলে এলকে এল দিয়ে গুণ করলে এল স্কোয়ার বলে দিই, ডিভাইডেড বাই টুয়াইস এ ওয়াই। একটা ইয়ে কেটে গেল, তাহলে পরে থাকলো আমাদের স্মল এল ইকুয়ালস টু রো ইন্টু জি ইন্টু এল স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস ওয়াই। রো জানা আছে, জি এর মান জানা আছে, প্রাথমিক দৈর্ঘ্য জানা আছে, এর উপাদানের ইয়ং গুণাঙ্ক যদি জানা থাকে তাহলে কি পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে সেটা আমরা বের করতে পারবো। অবশ্যই এর মানটা খুব কম হবে কারণ ওয়াইটা নিচে আছে, এবং ওয়াইয়ের মান আমরা দেখেছি 10⁻12 রেঞ্জে আছে, ফলে নিচে একটা বড় ভ্যালু চলে আসছে। সো এল উইল বি ভেরি স্মল অবভিয়াসলি। ফলে এখান থেকে আমরা এল এর মানটা, অর্থাৎ তার নিজস্ব ভরের জন্য, নিজস্ব ওজনের জন্য তার যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটছে সেটা কিন্তু আমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো। এই সম্পর্কে অনেক নিউমেরিক্যাল প্রবলেম থাকে, তবে সেই ক্ষেত্রে ক্যালকুলেশনগুলো একটু বড় হয়, কিন্তু ফিজিক্সের যা ধর্ম খুব সাবধানে এগোতে হবে। ফর এক্সাম্পল আমি একটা জাস্ট প্রবলেম দিচ্ছি তোমাদের, সেই প্রবলেমটার মধ্যে এমন কিছু মানে ঘোরানো জিনিস থাকবে যেটাকে চট করে না ধরলে তুমি এটার সলিউশন করতে পারবে না। জাস্ট একটা আমি অঙ্ক দিচ্ছি, ধরে নাও যে কোনো একটা তারের দৈর্ঘ্যটা আছে ক্যাপিটাল এল, সাপোজ দিস ইজ 2 মিটার। তারটার দৈর্ঘ্য হলো 2 মিটার, তার ডায়ামিটার স্ক্রু গেজের সাহায্যে মেপেছি, ডায়ামিটারটা হলো 1 মিলিমিটার। 1 মিলিমিটার, মাইন্ড ইট, 1 মিলিমিটার এটা হলো এর ডায়ামিটার, আমরা স্ক্রু গেজের সাহায্যে পেয়েছি। এবং এটা একটা ইস্পাতের তার ওয়াইটা আমাদের জানা আছে, সাপ্লাই আছে 2 × 10⁻12 ডাইন পার সেমি স্কোয়ার, এটা প্রোভাইডেড দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে এই তারটা থেকে আমরা এখন এতে একটা ওজন ঝুলাচ্ছি যার মাস এম হলো ফর এক্সাম্পল 8 কেজি।
8 কেজি মাছ ঝুলিয়ে দিয়েছি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এইরকম যে আমাদের এই তারটা আছে, তার প্রাথমিক দৈর্ঘ্য ছিল 2 মিটার। এইবারে আমরা এতে একটা ওজন ঝুলিয়েছি, সেই ওজনটা আছে এখানে 8 কেজি। এর প্রাথমিক দৈর্ঘ্যটা 2 মিটার ছিল। এখন এটা ঝুলানোর ফলে এই দৈর্ঘ্য বৃদ্ধিটা কতটা হবে? এর দৈর্ঘ্য বৃদ্ধিটা কতটা হবে? কত মিটার, কত সেন্টিমিটার কিংবা মিলিমিটার, কি পরিমাণ হবে সেটা আমরা এইখান থেকেই বের করতে পারবো, যে ফর্মুলাগুলো আমরা দিয়েছিলাম। কি ফর্মুলা ছিল? y ইকুয়ালস টু, কি ছিল? y ইকুয়ালস টু ছিল mg বাই পাই ডি স্কোয়ার বাই 4, এই 4টা এখানে চলে গেল, ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, ক্যাপিটাল এলটা এখানে চলে গেল। মনে রাখবে, নিজেরাই করতে পারবে। দেখো আসলো কি না। mg বাই এ আগে নিলাম, এ মানে এটা, আর এর জন্য 4টা গেল, 4টা উপরে চলে গেল। স্মল এল বাই ক্যাপিটাল এল, অনুদৈর্ঘ্য বিকৃতি, স্মল এল হয়েছে, ক্যাপিটাল এল উপরে চলে গেল। তাহলে 4mgl বাই ডি স্কোয়ার দিস। জি এর মান তোমাকে বলতে পারে, ধরে নাও 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের ওয়াইয়ের মান জানা আছে। তাহলে এইখান থেকে আমরা এটাকে, এলটাকে আমরা এখানে নিয়ে চলে আসলাম। তাহলে এল ইকুয়ালস টু দিস, তাহলে ওয়াইটা চলে আসলো এখানে। এইবারে এই ভ্যালুগুলোকে তুমি পুট করো, কিন্তু সাবধান, এই ভ্যালুগুলো হুবহু ওই মানে কিন্তু আসবে না, কারণ অঙ্কটা দেওয়ার সময়ই একটু টুইস্টিং করা আছে। এল এর মানটা মিটারে দেওয়া আছে, ডি এর মানটা মিলিমিটারে দেওয়া আছে, ওয়াইটা ডাইন পার সেমি স্কোয়ারে দেওয়া আছে, এমটাকে কেজিতে দেওয়া আছে। ফলে ইউনিটগুলোকে একই পদ্ধতিতে নিয়ে এসো, হয় সিজিএসে নিয়ে এসো বা এমকেএসে নিয়ে এসো। তাহলে সিজিএস পদ্ধতিতে আনলে কি দাঁড়াচ্ছে আমাদের? 4 ইন্টু এম, এম দেওয়া আছে 8 কেজি। তাহলে কেজিটাকে গ্রামে আনি, তাহলে 8000 গ্রাম। জি, জি এর মান সিজিএসে দেওয়া আছে 980, 980 বসালাম। ক্যাপিটাল এল দেওয়া আছে 2 মিটার, 2 মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করো, তাহলে হয়ে গেল 200 ডিভাইডেড বাই পাই। পায়ের মান ধরা হয় 22 এর 7, এটাকে 3.14 ধরা যায়, পায়ের মান এটা। ডি এর মান বলা আছে 1 মিলিমিটার, ডি এর মান বলা আছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার মানে কত সেন্টিমিটার? এটাকে সেন্টিমিটারে কনভার্ট করো, সেন্টিমিটার করলে হলো পয়েন্ট, এটা ছিল ডি, তাহলে 0.1 এত। 1 মিলিমিটার সেন্টিমিটার করলাম 0.1, তার স্কোয়ার করো, ইন্টু ওয়াই, ওয়াইয়ের মান কত দেওয়া আছে? 2 ইন্টু 10⁻12 এত। এইবারে দেখো সবাই কিন্তু একই ইউনিটে চলে আসলো, ফলে এর চেহারাটা বড় হচ্ছে, কিন্তু এটাকে পুট করার আগে তোমাকে একই ইউনিটে নিয়ে আসতে হবে। এখানে টুইস্টিংগুলো করা থাকবে, একে মিটারে দিল, একে কেজিতে দিল, একে সিজিএসে রেখেছে, একে মিলিমিটারে রেখেছে। ফলে এইটা কিন্তু ভালো করে কেয়ারফুলি এটা দেখতে হবে যে সবাই একই এককে আছে কি না, না থাকলে তাকে কনভার্ট করতে হবে। তারপরে আমরা মানগুলোকে পুট করব, পুট করে এইবারে এই যে ডাটাটা আসলো, এই ডাটাটার যা রেজাল্ট হবে সেটাই আমরা পাবো, এবং তার ইউনিটটা কি পাবো? অবভিয়াসলি সেন্টিমিটারে পাবো, কারণ এখন আমরা সিজিএস ইউনিটে আছি। ফলে যে দৈর্ঘ্য বৃদ্ধিটা হবে সেটা আমরা সেন্টিমিটার এককে পেয়ে যাব। তাকে প্রয়োজন পড়লে আমরা, এটা যদি ছোট হয় তাহলে তাকে আমরা মিলিমিটারে কনভার্ট করতে পারবো আবার। ফলে অঙ্কগুলো করার সময় একটু কেয়ারফুল থাকলে পরেই আমরা এগুলো ইজিলি সলভ করতে পারবো।
যখনই আমরা তারটাকে দৈর্ঘ্যের দিক থেকে বাড়াচ্ছি, কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করে যখন এর দৈর্ঘ্যটা বৃদ্ধি ঘটছে, তখনই খেয়াল করে দেখো যে তারটার দৈর্ঘ্যে বাড়লে পরে তারটা কিন্তু সরু হয়ে যাবে। অর্থাৎ দৈর্ঘ্যের দিকে তার বৃদ্ধি হলে ব্যাসের দিক থেকে তার একটু সংকোচন হবে। দৈর্ঘ্যের বৃদ্ধি হবে তো ব্যাসের সংকোচন হবে। মনে করলাম যে এর দৈর্ঘ্য ছিল, ইনিশিয়ালি দৈর্ঘ্য ছিল, প্রাথমিক দৈর্ঘ্য ছিল স্মল এল। স্মল এলে তার দৈর্ঘ্য বৃদ্ধি ক্যাপিটাল এল, ক্যাপিটাল এলে দৈর্ঘ্য বৃদ্ধি হলো স্মল এল। তার প্রাথমিক যে ব্যাস, সেই ব্যাসটা ছিল ক্যাপিটাল ডি, এবং ক্যাপিটাল ডি এ ব্যাসটা কমলো স্মল ডি। তাহলে এর অনুদৈর্ঘ্য বিকৃতি কত হলো? অনুদৈর্ঘ্য বিকৃতি হলো আমাদের, অনুদৈর্ঘ্য বিকৃতি হলো স্মল এল বাই ক্যাপিটাল এল। পার্শ্বীয় বিকৃতি, এটাকে বলে পার্শ্বীয় বিকৃতি। পার্শ্বীয় বিকৃতি ইংরেজিতে একে বলে ল্যাটারাল স্ট্রেন। লঙ্গিটিউডিনাল স্ট্রেন অনুদৈর্ঘ্য বিকৃতি, ল্যাটারাল স্ট্রেন পার্শ্বীয় বিকৃতি। পার্শ্বীয় বিকৃতিটা কি? পার্শ্বীয় বিকৃতি হলো ছিল ডি ব্যাস, ডি এ কমেছে স্মল ডি, যেটা হ্রাস পেয়েছে। ছিল ডি, ডি এ হ্রাস পেল স্মল ডি, তাহলে স্মল ডি বাই ক্যাপিটাল ডি, এই যে অনুপাতটা, এই অনুপাতটাকে বলবো পার্শ্বীয় বিকৃতি বা ল্যাটারাল স্ট্রেন। অনুদৈর্ঘ্য বিকৃতি আগেই আলোচনা করা হয়েছে, স্মল এল বাই ক্যাপিটাল এল। এই ক্ষেত্রে দেখা যায় যে বিজ্ঞানী পোয়াসো নামে একজন সায়েন্টিস্ট, ওর নাম হচ্ছে পোয়াসো। তার এটাকে বলা হয় পোয়াসোর অনুপাত। তিনি একটা অনুপাত নির্ণয় করলেন, পোয়াসোর অনুপাত বা পয়সনস রেশিও বলে। এই পয়সনস রেশিওটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। এই পয়সনস রেশিও ইকুয়ালস টু হলো পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তিনি বললেন যে এই পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, দিস উইল বি এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। পোয়াসোর বক্তব্য যে পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, এইটা হবে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এবং সেই কনস্ট্যান্টটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়, এবং এটাকে বলা হয় পোয়াসোর অনুপাত বা পয়সনস রেশিও। এটাকে বলা হয় পোয়াসোর অনুপাত। তাহলে পোয়াসোর অনুপাতটা কি? পোয়াসোর অনুপাতটা তাহলে আমাদের দাঁড়ালো সিগমা ইকুয়ালস টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে কত হলো? ডি ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল ডি স্মল এল। মনে রাখার একটা কি সুবিধা দেখো, স্মল ডি তো ক্যাপিটাল এল, স্মল এল তো ক্যাপিটাল ডি, এটাই হচ্ছে সিগমা, এটাই হলো পোয়াসোর অনুপাত। এটা ডি এর আকারে নাও থাকতে পারে, ব্যাসার্ধের আকারে যদি থাকে তাহলে কি হবে? স্মল ডি মানে কমলো, তাহলে আমাদের আর এর দিক থেকে যদি কমে 2r, কারণ ডি মানে হলো যে ব্যাসার্ধর দিকটা কমেছে সেটা 2r ইন্টু এল। প্রাথমিক যে ব্যাসার্ধ ছিল সেটাকে আমরা যদি 2r বলি, কারণ ডি ইকুয়ালস টু 2r ইন্টু স্মল এল, তাহলে 2 কেটে গেল, তাহলে থাকলো আমাদের r ইন্টু এল বাই ক্যাপিটাল আর ইন্টু স্মল এল। অর্থাৎ ব্যাসার্ধের দিক থেকে ব্যাসার্ধ কমলো স্মল আর, ছিল ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ক্যাপিটাল এল দৈর্ঘ্য ছিল, ক্যাপিটাল এল দৈর্ঘ্য কমলো, একই জিনিস। তাহলে ব্যাসার্ধের দৃষ্টিভঙ্গিতে দেখলেও ব্যাপারটা একই দাঁড়াচ্ছে, 2 কেটে যাচ্ছে। এইটাকে একটা ক্যালকুলাসের ভাষায় এটাকে কিছুটা প্রকাশ করা যায়। যেমন যদি আমরা বলি যে এর প্রাথমিক দৈর্ঘ্যটা এল ছিল আর দৈর্ঘ্যটা কমলো স্মল এল, স্মল এলটাকে
আমরা এরকমও বলতে পারি যে ওর প্রাথমিক ব্যাসার্ধ হচ্ছে আর ব্যাসার্ধ কমলো ডেল r। এটা তোমরা যখন 12-এ উঠবে তখন ডেল জিনিসটা পাবে। ডেল r মানে বৃদ্ধিগুলো খুব কম পরিমাণে হয়, তার জন্য এটাকে ডেল দিয়ে প্রকাশ করলাম, যে সামান্য পরিমাণে ব্যাসার্ধের হ্রাস হয়েছে ডেল r। যখন প্রাথমিক ব্যাসার্ধ ছিল স্মল r, এই স্মল r এ হ্রাস হলো ডেল r। ঠিক সেরকমভাবে তার প্রাথমিক দৈর্ঘ্য ছিল স্মল l এবং স্মল l এ হ্রাস পেয়েছে ডেল l। তাহলে ডেল r বাই r ইন্টু l বাই ডেল l, এটাও হলো সিগমা। দিস ইজ অলসো সিগমা। দিস ইজ অলসো সিগমা। এই সিগমা বা পোয়াসোর অনুপাত, পোয়াসোর অনুপাতের মান একটা আছে। পোয়াসোর অনুপাতের মান -1 থেকে 0.5 পর্যন্ত +½ পর্যন্ত হতে পারে, -1 থেকে +½ কিন্তু এটা মাইনাস রেঞ্জে হয় না, কারণ যখনই কারো দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে সেই সময় সংকোচন হয়। সংকোচন না হয়ে যদি এর বৃদ্ধি হতো, দৈর্ঘ্যের বৃদ্ধির সাথে পাশের দিকেরও যদি বৃদ্ধি হতো, তবেই নেগেটিভটা আসবে। ফলে নেগেটিভটা কখনো হয় না। 0, তার জন্য বলা হয় বাস্তব ক্ষেত্রে 0 থেকে +5 মধ্যে, +½ মধ্যে সিগমা লাইজ করে। এখানে একটা প্রবলেম সাধারণত খুব ভালো অ্যারাইজ করে, সেটা হলো যে দেখাও যে কোনো একটা বস্তুর, এবং এটা +½ হলো ম্যাক্সিমাম ভ্যালু আন্ডার সাম কন্ডিশন, একটা সাম কন্ডিশন এটা আসে। সেটা হলো যে ধরে নাও যে একটা তারের দৈর্ঘ্য হলো স্মল l, তার ব্যাসার্ধ আছে স্মল r, তার অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটানো হলো, অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটে মনে করলাম ডেল l পরিমাণ তার দৈর্ঘ্য বৃদ্ধি হলো, তাহলে ব্যাসার্ধের দিক থেকে তার হ্রাস হবে। এই হ্রাসটাকে আমরা বললাম ডেল r। বোঝা গেল কথাটা? বৃদ্ধিটাকে স্মল অ্যামাউন্ট ডেল l বললাম, হ্রাস যেটা স্মল অ্যামাউন্ট ডেল r বললাম। তাহলে এখন আমাদের সিগমার ভ্যালু কত হবে? সিগমা উইল বি কত হবে বলো? সিগমা উইল বি ডেল r বাই r, ডেল r বাই r ইন্টু ডেল l বাই l। তাহলে lটা উপরে চলে গেল, ডেল lটা নিচে থাকলো। এটা হলো আমাদের সিগমা। এর ভ্যালুটা বের করতে হবে। কন্ডিশন কি? কন্ডিশন হলো যে এই বিকৃতি ঘটানোর ফলে স্মল l এর বিকৃতি ঘটালাম ডেল l, স্মল r এর সংকোচন হলো ডেল r, কিন্তু ডিউরিং দিস প্রসেস ভলিউম হ্যাজ নট বিন চেঞ্জড। তার আয়তনটা স্থির যদি থাকে তাহলে দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সিগমা? পোয়াসোর অনুপাত কত হবে আন্ডার দিস কন্ডিশন হোয়েন ভলিউম ইজ রিমেনিং আনচেঞ্জড। ভলিউমটা যদি একই থাকে তাহলে ডেলের ভ্যালুটা কত হবে, সিগমার ভ্যালুটা কত হবে, পোয়াসোর অনুপাতটা কত হবে, এটাই আমাদের ডিটারমাইন করতে হবে। তাহলে এবারে আমরা প্রবলেমটাতে আসি। এর ইনিশিয়াল ভলিউম মাধ্যমিকে তোমরা পেয়েছো। ইনিশিয়াল ভলিউমটা কত হবে? তার যেহেতু নিচ্ছি সুতরাং এটা একটা সিলিন্ড্রিক্যাল শেপ, সিলিন্ডারের তোমাদের কত পাই r স্কোয়ার h। তাহলে এখানে কি হবে? এখানে হবে পাই r স্কোয়ার h এর ভূমিকায় আছে স্মল l, এটা হলো ইনিশিয়াল ভলিউম। এখন আমাদের ব্যাসার্ধটা কমে গেল, কমে কত হলো? ছিল r, কমলো ডেল r। তাহলে এটা হলো ফাইনাল রেডিয়াস। ছিল r, কমে গেছে ডেল r, তাহলে থাকলো এটা। দৈর্ঘ্যটা কি হলো? দৈর্ঘ্যটা বেড়েছে। দৈর্ঘ্যটা ছিল l, বাড়লো ডেল l, তাহলে ফাইনাল অন্তিম যে দৈর্ঘ্য সেটা হলো এটা। তাহলে অন্তিম ভলিউম কত হলো, আয়তন কত হলো, সেটাকে যদি আমরা ভি প্রাইম বলি, এটা হলো প্রাথমিক আয়তন দিস, অন্তিম আয়তন ভি ড্যাশ যদি বলি, তাহলে দিস ইকুয়ালস টু এগেইন পাই r স্কোয়ার h, পাই
আর হলো এটা তার স্কোয়ার ইন্টু এইচ। ক্লিয়ার হলো কথাটা? ফাইনাল ভলিউম পাই আর স্কোয়ার এইচ, ফাইনাল ব্যাসার্ধ, ফাইনাল দৈর্ঘ্য পাই আর স্কোয়ার এইচ। আমাদের কন্ডিশনটা হলো ভি উইল বি জাস্ট ইকুয়ালস টু ভি ড্যাশড। তাহলে আমরা লিখতে পারি যে ভি ড্যাশড ইকুয়ালস টু ভি। এখন ভি ড্যাশড ইকুয়ালস টু কি? ভি ড্যাশডকে আমরা একটু আলাদা করি, সেটা কীরকম? পাই ইন্টু আর, আর কমন নিয়ে নাও, 1 মাইনাস ডেল আর বাই আর ইন্টু এল ইন্টু 1 প্লাস ডেল এল বাই এল। দেখো বুঝতে পারলে কি না? দিস ইকুয়ালস টু, এটা হলো ভি ড্যাশ, ভি ড্যাশ ইকুয়ালস টু ভি, ভি ড্যাশ ইকুয়ালস টু দিস, এটাকে অন্য আকারে লিখলাম ভি, ভি ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এল। বোঝা গেল কিনা? দেখো এখানে জাস্ট আরটাকে আমি বাইরে বের করে নিয়ে এসেছি, এলটাকে বাইরে বের করে নিয়ে এসেছি। তাহলে কি হলো? পাই আর পাই আর স্কোয়ার, এই যে এটার স্কোয়ার হলে এটা আর স্কোয়ার হয়ে বেরিয়ে গেল, আর এটা এল ছিল, এর মধ্যে এরা 1 মাইনাস ডেল আর বাই আর স্কোয়ার ফর্মে থাকলো ইন্টু 1 প্লাস ডেল এল বাই এল, এটা শুধুই থাকলো ইন্টু পাই আর স্কোয়ার এল। উভয় দিক থেকে এটা ক্যান্সেল করে দিতে পারি আমরা। তাহলে দিস ইকুয়ালস টু 1। তাহলে এখন আমাদের থাকলো, উপরে যাই, আহা হা, আচ্ছা এটা থাক, এটা থাক। সিগমা ইকুয়ালস টু দিস। তাহলে আমাদের থাকলো এটার স্কোয়ার, এটার স্কোয়ার করো, এটার স্কোয়ার করলে পাবো 1 মাইনাস 2 ইন্টু ডেল আর বাই আর প্লাস ডেল আর বাই আর তার স্কোয়ার ইন্টু দিস কোয়ান্টিটি 1 প্লাস ডেল এল বাই এল ইকুয়ালস টু 1। এখানে দেখো ডেল আর বাই আর, ডেল আরটা হলো খুব স্মল কোয়ান্টিটি বাই সাম কোয়ান্টিটি, সুতরাং এটা একটা স্মল অ্যামাউন্ট। তার যদি স্কোয়ার করি এটা আরও বেশি স্মল হয়ে যাবে। ফর এক্সাম্পল যেমন 0.5 মানে হাফ, এইটাকে যদি আমরা এখন কি হলো 0.5, এইটার যদি আমরা স্কোয়ার করি, এর স্কোয়ার করলে কি হবে? এর স্কোয়ার করলে হবে 0.25। কে বড় হলো? স্কোয়ার করার আগে যেটা ছিল 0.5টাই হলো 0.25-এর থেকে বড়। ফলে একের থেকে ছোট কোনো জিনিসকে যত ছোট হবে তারকে যদি আমরা স্কোয়ার করতে থাকি তাহলে সেটা আরও বেশি ছোট হয়ে যায়। সো সেই ভিউ থেকে ডেল আর বাই আর তার স্কোয়ার, এটাকে আমরা নেগলেক্ট করতে পারি, উপেক্ষা করতে পারি। তাহলে এটাকে আমরা নেগলেক্ট করলাম। এটাকে যদি নেগলেক্ট করি তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে আমাদের 1 মাইনাস 2 ইন্টু ডেল আর বাই আর, এটাকে নেগলেক্ট করলাম, ইন্টু 1 প্লাস ডেল এল বাই এল, দিস ইকুয়ালস টু 1। এবারে এটাকে জাস্ট গুণ করো, গুণ করলে কি পাবো? 1-এর সাথে পুরোটা গুণ করলাম, 1 প্লাস ডেল এল বাই এল পেলাম। এটার সাথে পুরোটা গুণ করলে 2 ইন্টু ডেল আর বাই আর পেলাম। তারপরে এটার সাথে এটার গুণ করলে পাবো মাইনাস 2 ডেল আর বাই আর ইন্টু ডেল এল বাই এল ইকুয়ালস টু 1। 1 2 3 4। এর মধ্যে দেখে নাও ডেল আর বাই আর ইজ এ স্মল কোয়ান্টিটি, ডেল এল বাই এল ইজ অলসো এ স্মল কোয়ান্টিটি। ফলে দুটো স্মল কোয়ান্টিটি এগেইন গুণ হলো, ফলে এই পোর্শনটাকেও আমরা নেগলেক্ট করতে পারি বা উপেক্ষা করতে পারি। সুতরাং এটাকেও আমরা নেগলেক্ট করলাম। তাহলে আমাদের দাঁড়ালো 1 প্লাস ডেল এল বাই এল মাইনাস 2 ডেল আর বাই আর ইকুয়ালস টু 1।
উভয় দিক থেকে 1 ক্যান্সেল করে দাও, তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো আমাদের -2 del r বাই আর ইকুয়ালস টু, এটা এইদিকে চলে গেল, তাহলে মাইনাস del l বাই এল, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে del r বাই আর বাই del l বাই এল ইকুয়ালস টু কি এলো? এটা এইদিকে গেল হাফ। আমার লক্ষ্য কিন্তু ওইদিকে আছে। সিগমা ইকুয়ালস টু del r বাই আর ইন্টু এল বাই del l ইন্টু এল বাই del l, দিস ইজ আওয়ার সিগমা। তাহলে সিগমা ইকুয়ালস টু দিস হাফ। তাহলে পোয়াসোর অনুপাতটা হবে হাফ আন্ডার দি কন্ডিশন ইফ দ্য ভলিউম ইজ নট চেঞ্জড। ভলিউমটা যদি চেঞ্জ না হয় তাহলে এর মানটা প্লাস হাফ হবে। এটা অনেক সময় থাকে, এর ক্যালকুলেশনটা নির্দিষ্ট ওয়েতে হচ্ছে, কোথায় কাকে উপেক্ষা করছি সেটা ভালো করে তোমরা একটু প্র্যাকটিস করে নিবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক।